আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা হাজির হলাম আবারও পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে। তো ভাই সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা আলোর প্রতিফলন অধ্যায়টা একদম ইজি কিছু চিত্র মনে রাখতে পারলে এই আমার কাছে মনে হয় যে অধ্যায়ের মধ্যে আর কিছুই নেই। বেসিক হালকা পাতলা এই বেসিক যদি কিছু জানতে পারো তাহলে আর এরা নেই। তাহলে দেখো, এখানে আমি একটু নোট করে রেখেছিলাম যে আলোর প্রতিফলন সম্পর্কে। এখানে আলো এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে কিছু পরিমাণ আলো বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসলে তাকে আলোর প্রতিফলন বলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অনেকে একটু সমস্যা হয় যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে দুইটা কিন্তু ভাই দুই জিনিস। এই আবার দুইটা কিন্তু দুইটা পার্টও আছে। নবম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে। অষ্টম অধ্যায়ের মধ্যে আমাদের আলোর প্রতিফলন আছে। তো এখানে যদি দেখি আমরা যে প্রতিফলনের যে সংজ্ঞাটা সংজ্ঞাটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আলো এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার, যেমন মাধ্যম বলতে আমরা বায়ু মাধ্যমে আছি, পানি মাধ্যম আছে, এরকম এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে এই যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে। যেমন ধরো আমি যদি একটা চিত্র দেখাই, ধরো এখানে একটা মাধ্যম আসলো, আবার এখানে যদি যায়, এই যে বিভেদ তল, এখানে যদি বাধা পেয়ে কিছু আলো কিছু পরিমাণ আলো বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। এখানে যাওয়ার সময় তো এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। তখন যাওয়ার সময় যদি এই বিভেদ তলে বাধা পেয়ে কিছু আলো আবার ফিরে প্রথম মাধ্যমে চলে আসে, তাহলে এই তাকে কি বলবে? আলোর প্রতিফলন বলবে। আমি এটা একটু মুছলাম। এখন ভাই আমাদের জানতে হবে প্রতিফলন কিন্তু দুই প্রকার। প্রতিফলন দুই প্রকার: নিয়মিত প্রতিফলন, ব্যপ্ত প্রতিফলন। আমি লিখলাম প্রতিফলন দুই প্রকার। প্রতিফলন দুই প্রকার। প্রতিফলন দুই প্রকার। প্রতিফলন দুই প্রকার। তো এখানে কি কি? আচ্ছা, আমি এখানে লিখি এক আলোর নিয়মিত প্রতিফলন, আর একটা হলো ব্যপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন, ব্যপ্ত প্রতিফলন। আচ্ছা, লিখে ফেলি। নিয়মিত প্রতিফলন, আর দুই হলো আলোর ব্যপ্ত প্রতিফলন। এখানে এই প্রতিফলনের মাধ্যমে আমাদের কিছু অঙ্ক আসে, যে এই যে সংকট কোণের মান বের করো, মানে এই কোণের মান বের করো, বা তোমাদের এরকম কিছু প্রশ্ন আসে আর কি। আমি বলি, এই যে প্রথম এক প্রকার প্রশ্ন আসবে ওই যে কোন কোণের মান বের করো, আর দ্বিতীয় আর টাইপের প্রশ্ন আসবে, সেখানে থাকবে তোমার এই ওই যে চিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমার বলে দিবে লক্ষ্যবস্তুর অবস্থান বলে দিবে, বিম্বের অবস্থান বলে দিবে, চিত্র আঁকতে হবে, আর সেখান থেকে বিবরণ দিতে হবে। আর লাস্টের দিকে আরেকটা টাইপ আছে এই পাঠের মধ্যে, এই আবারও অঙ্কই, গণিত। সূত্রও বেশি না, 2-3টা সূত্র আছে, লাস্টের দিকে আমি দেখাই দিব। এখন আমাদের দর্পণ চিনতে হবে ভাই। দর্পণ কি? যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। আমি লিখলাম না, তোমাদের সময় নষ্ট করতে চাই না, আবারও বলি। যে তলে, ধরো এটা একটা তল, যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? দর্পণ বলে। এবং দর্পণ আবার দুই প্রকার, তোমরা এটা একটু মুখস্থ করে নিবে ভাই, এখানে আর কিছু বোঝাবার নেই। দর্পণ দুই প্রকার, একটা হলো সমতল দর্পণ, একটা হলো গোলীয় দর্পণ। এখন এর মধ্যেই আমাদের মেন কাজ আর কি, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণের মধ্যেই কাজ। যাই হোক, এখন আমরা যদি দেখি, আচ্ছা আমরা এখানে লিখি দর্পণ দুই প্রকার। দর্পণ লিখলাম, দর্পণ দুই প্রকার। দর্পণ দুই প্রকার, এক সমতল এবং দুই গোলীয়। আচ্ছা, গোলীয় দর্পণ, দুই হলো গোলীয় দর্পণ। আচ্ছা, এখানে এই সমতল দর্পণ এবং গোলীয় দর্পণের মধ্যে গোলীয় দর্পণ যেটা আছে সেটা আবার দুই প্রকার। তোমরা আবার সমস্যা বা দিও না ভাই। দেখো, সমতল দর্পণ, গোলীয় দর্পণ, দর্পণ দুই প্রকার, সমতল এবং গোলীয়। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, উত্তল এবং অবতল। লিখেই দিলাম সমস্যা যাতে না হয়। এক উত্তল, দুই অবতল। আচ্ছা, মানে দর্পণই হবে। যাই হোক, এখন সমতল দর্পণ এবং গোলীয় দর্পণের সংখ্যাটা আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো
এই যে সমতল তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে থাকে আলোর সমতল দর্পণ বলে। আচ্ছা, এখন এখানে কিছু বৈশিষ্ট্য আছে, আমি লিখতে পারি, সমস্যা নেই, বাট আমার জায়গা আছে, বাট তোমাদের সময় নষ্ট হবে। আমি এই আচ্ছা আমি মুখেই বলি, তোমরা ভাই দেখো, এখানে আমি মুখেই বলতেছি। আচ্ছা, এখানে এই সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য আছে। এটা অবাস্তব সোজা। 2 দর্পণ হতে লক্ষ্যবস্তু বিম্বের দূরত্ব সমান হয়। 3 এই তোমাদের সমতল দর্পণের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সম্পূর্ণ দেখতে দর্পণের দৈর্ঘ্য হাফ ইন্টু লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। সেখানে একটু বোঝার জিনিস আছে। সমতল দর্পণে যেমন কোনো দর্পণের সামনে আমি দাঁড়ালাম, এখন আমার যদি সম্পূর্ণ দেখতে চাই, তাহলে এখন এই দেখতে হলে দর্পণের দৈর্ঘ্যকে, যেই দর্পণ আছে সেটার দৈর্ঘ্যকে হাফ করতে হবে এবং তার সাথে লক্ষ্যবস্তু আমার দৈর্ঘ্যকে গুণ করতে হবে। আচ্ছা, 5 নম্বরে আপতিত রশ্মিকে স্থির রেখে দর্পণকে এই কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি 20 কোণে ঘুরাচ্ছে, এগুলোর প্রয়োজন নেই। থিটা কোণ বলছিল, এখানে থিটা কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি 20 মনে হলে 20 সম্ভবত, বা 2 ডিগ্রি কোণ সম্ভবত লেখছে। 5-এরও দরকার নেই, 4-এরও দরকার নেই। তোমরা 1, 2, 3 নম্বর পর্যন্ত যদি মনে রাখতে পারো তাহলে এনাফ। তারপরে আমরা এখানে যদি দেখি তাহলে দেখতে পারবো আমাদের এই অবতল দর্পণ সম্পর্কে বলছে। অবতল দর্পণের 3টি ব্যবহার বলেছে। প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দাড়ি কাটা বা রূপচর্চার জন্য এই দর্পণ ব্যবহার করা হয়। 3 নম্বরে চোখ, কান, নাক, গলা ও দাঁত পরিষ্কার করার জন্য চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন। এতটুকু জানলে হবে আপাতত। অবতল দর্পণের বৈশিষ্ট্য যদি আমি বলি, বাইরের পৃষ্ঠে প্যারা লাগানো থাকে। এটা আবার একটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অবতল দর্পণের বাইরের দিকে প্যারা লাগানো থাকে। এটা বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার বিম্ব গঠিত হয় অবতল দর্পণে। এতে রৈখিক বিবর্ধনের যে কোনো মান সম্ভব। এতে 4 নম্বর, এতে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দুকে দর্পণের মেরু বলে। 5 নম্বর, বিম্ব লক্ষ্যবস্তুর ছোট, বড় কিংবা সমান হতে পারে। বিম্ব মনে রাখবি। আবার উত্তল দর্পণে আমি চলে গেলাম, তোমরা একটু কষ্ট করে লিখবে ভাই, আমি আর এখানে লিখলাম না বোর্ডে, সময় নষ্ট না করে বলে দিতেছি তোমাদেরকে। উত্তল দর্পণের বৈশিষ্ট্য যদি দেখি তাহলে দেখতে পারবো, এখানে উত্তল দর্পণের ভিতরের পৃষ্ঠে প্যারা লাগানো থাকে, ঠিক অবতলের বিপরীত। এতে অবাস্তব বিম্ব গঠিত হয়। এতে রৈখিক বিবর্ধনের মান 1 অপেক্ষা ছোট হয়। এতে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে উঁচু বিন্দুকে দর্পণের মেরু বলে। বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়। বিম্ব। সমতল দর্পণের ব্যবহার। আচ্ছা, সমতল দর্পণে আবার চলে গেছে। যাই হোক, আমরা সমতল দর্পণের ব্যবহার নয়, আমরা এখন উত্তল দর্পণের ব্যবহারটা দেখো। এটি মোটরসাইকেল, গাড়ির ভিউ মিরর, 2 নম্বরে মোটর গাড়ির হেডলাইটে, 3 নম্বরে রাস্তার লাইটে উত্তল দর্পণ ব্যবহৃত হয়, মনে রাখবে। পরীক্ষা কিন্তু এমসিকিউতে আসতে পারে। আর সমতল দর্পণের ব্যবহার যদি দেখি, আমরা অবতলের ব্যবহার তো দেখছি, উত্তলের ব্যবহার দেখছি, সমতলের ব্যবহার দেখে নেই। 1 নম্বরে আছে রূপচর্চায়, 2 নম্বর সেলুনে, 3 নম্বর পেরিস্কোপ, 4 নম্বর পাহাড়ি রাস্তার বাঁকে 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এখন আমাদের মেইন যে গুরুত্বপূর্ণ টপিক, অবতল দর্পণের রশ্মিচিত্র 3টি গঠন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, অনেকে রশ্মিচিত্র এবং এই তোমার বিম্ব গঠন, রশ্মিচিত্র এবং এই দর্পণের আলোকীয় ঘটনার সাথে রশ্মিচিত্র গঠনটাকে একটু মানে সমস্যা বাঁধিয়ে নেয় আর কি। এখানে দেখো, অবতল দর্পণের মধ্যে 3টি এই রশ্মিচিত্র গঠনের বর্ণনা এবং চিত্র দেওয়া আছে। আমি যদি প্রথমটা লিখি তাহলে দেখবে তোমরা আবার। আচ্ছা, আমি দেখাই, 1 মিনিট। আচ্ছা, সবাই দেখো, এখানে আমরা 3টা রশ্মিচিত্র গঠন সম্পর্কে আমরা এখন জানবো। 1 মিনিট। আচ্ছা, আমি এখানে একটা টান দিই। 1 নম্বর, এখানে 1 দিলাম, তোমরা বুঝে নিও আর কি। এখানে চিত্রটা হবে এরকম। তোমরা যদি এই থাকে, তোমাদের কাছে যদি জ্যামিতি বক্স থাকে তাহলে নিবে, মাপবে, এটাকে মেপে সমান কয়টা খণ্ডক করবে আমি বলি। এই তোমাদের সমান 3টা খণ্ডক করতে হবে। মাঝ বরাবর একটা, আর এখানে একটা, এখানে একটা। এটার মধ্যে একটা ধরো সি, এফ, আর এখানে যদি আমি ডি দিই তাহলেও চলে, ডি দিলাম। এখানে তোমরা কম্পাস বসিয়ে, এটা হলো বক্রতার কেন্দ্র, এখানে কম্পাস বসিয়ে এইভাবে এখানে তোমরা যে
তোমরা এরকম না নিয়ে আমি দেখাই তারাও। তোমরা প্রথমে একটি লম্ব নিলে, তোরা একটা লম্ব নিলে, আমার মার্কারে একটু ঝামেলা করতেছে, দাঁড়াও 1 মিনিট দেখাই তোমাদের। তোমরা প্রথমে সাধারণভাবে একটা লম্ব নিলে, সাধারণভাবে একটা লম্ব নেওয়ার পর এখানে যে কোনো জায়গায় তোমরা কম্পাস বসিয়ে, ধরো আমি এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এখানে এম দিলাম, এম প্রাইম দিলাম, এখানে এম দিলাম। এখন একে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সমদ্বিখণ্ডক করতে হবে। ধরো এখানে আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এখানে নিলাম, তারপর ধরো আমাদের অর্ধেক এই বিন্দুতে হলো। এখন এটাকে এফ ধরতে হবে, এটাকে সি ধরতে হবে, এটাকে ধরলাম এটি, আর এটা আমাদের এই যে এখানে এ এবং বি ধরলাম এই রেখাটাকে। এখন দেখো প্রথম যেই চিত্র গঠন হবে আর কি, প্রথম যে চিত্রটা গঠন হবে তোমার ওই যে রশ্মি চিত্র গঠনের ক্ষেত্রে ডিরেক্ট একটি আলোক রশ্মি সি বরাবর আপতিত হবে। আমার এখানে তেরা হয়ে গেছে, আচ্ছা তারা এখানে ডিরেক্ট একটি আলোক রশ্মি প্রতিফলিত হবে, এই যে ডিরেক্ট প্রতিফলিত হলো। আচ্ছা, প্রতিফলিত হওয়ার পর আবার যেই বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে আসছিল আবার সেই বিন্দু দিয়ে ফিরে যাবে, যেইভাবে আসছিল আবার সেইভাবে ফিরে যাবে প্রথম। এখন এর বর্ণনা কিভাবে দিব, প্রশ্ন আসে ভাই এর বর্ণনা কিভাবে দিব। এখন দেখো আমরা একটি কি নিলাম, বক্রতার কেন্দ্র বরাবর আলোক, আচ্ছা এখানে বক্রতার কেন্দ্র তো সি, আমি বলেছি বক্রতার কেন্দ্র সি, আর বক্রতার কেন্দ্র বরাবর এফ হলো ফোকাস বিন্দু। বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতিত হয়ে, বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলিত, আচ্ছা প্রতিফলনের পর আবার আগের বিন্দু দিয়ে ওই বিন্দু দিয়ে ফিরে যায়, অথবা ওই বিন্দু বরাবর চলে যায়, অথবা আবার বলতে পারো যে বিন্দু দিয়ে আলোক রশ্মি আসছিল প্রতিফলনের পর আবার ওই বিন্দু দিয়ে ফিরে যায়। শেষ বর্ণনা। 2 নম্বরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 2 নম্বর দিলাম আমি এখানে সেম ভাবে দর্পণ অঙ্কনের ক্ষেত্রে সেম, এখানে আমি একটা কম্পাস বসালাম, আমি দর্পণ আঁকলাম, এখানে এর অর্ধেক করলাম, এফ দিলাম, এখানে সি বক্রতার কেন্দ্র দিলাম, এখানে ধরো ডি দিলাম, এ বি দিলে দিতে পারো, না দিলে নাই, এম দিলাম, এম প্রাইম দিলাম। আচ্ছা, এখানে আমাদের যেহেতু আমরা কিসে আছি, অবতল দর্পণের রশ্মি চিত্র গঠন, এখানে আমি লিখলাম, দাঁড়াও, অবতল এর রশ্মি চিত্র গঠন। আচ্ছা, এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা আগেই জানছি বাইরের দিকে প্যারা লাগানো থাকে, দর্পণের বাইরের দিকে প্যারা লাগানো থাকে, আর উত্তলের ক্ষেত্রে ভিতরের দিকে। আমরা প্যারা দিয়ে দিলাম, বাইরের দিকে প্যারা না দিলে কিন্তু আবার ভুল হবে চিত্র অঙ্কন। প্যারা দিলাম এখানে এখানে এখানে, ওকে ওকে ভাই, এখন কিন্তু আমাদের চেনা যাচ্ছে এটি যে অবতল দর্পণ। আচ্ছা যাই হোক, এখন 2 নম্বর চিত্রের ক্ষেত্রে কি ঘটবে, আমাদের 2 নম্বর চিত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটি আলোক রশ্মি প্রধানক্ষ, এটা তো প্রধানক্ষ তাই না, এই যে আমরা এ বিটা নিলাম, এটা হলো প্রধানক্ষ, এগুলার রাশির পরিচয় আমি একটু পরে দিব। প্রধানক্ষ বরাবর একটি আলোক রশ্মি প্রধানক্ষের সমান্তরালে আপতিত হবে, আপতিত হলো, এখানে ধরো আপতিত হলো, তারপর প্রতিফলিত, এই দর্পণে লাগলে তো প্রতিফলিত হলো, প্রতিফলনের পর এফ বিন্দু ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, এইভাবে এইভাবে চলে যাবে, এইভাবে চলে যাবে। প্রধানক্ষের সমান্তরালে আপতিত একটি রশ্মি আলোক রশ্মি প্রতিফলিত হয়ে এই ফোকাস বিন্দু বরাবর চলে যাবে। 2 নম্বরের বর্ণনা। 3 নম্বর যদি আমরা দেখি, এখানে আমি এই টান দিলাম, এখানে জানি না দেখা যাচ্ছে কিনা। 3 নম্বরের ক্ষেত্রেও সেম, দর্পণ তো আর সেম, এখানে বসাইলাম, কম্পাস আঁকলাম, সি দিলাম, মাঝ বরাবর কাটলাম, এফ দিলাম, তারপর প্যারা লাগিয়ে দিলাম, এখানে এম, এম প্রাইম। এখন সেম একটি আলোক রশ্মি এফ বিন্দু বরাবর, একটি আলোক রশ্মি এফ বিন্দু বরাবর আপতিত হয়ে প্রতিফলনের পর, আপতিত হলেই তো প্রতিফলিত হবে তাই না, আপতিত হয়ে তো দর্পণে লাগবে, তারপর প্রতিফলিত হবে, প্রতিফলনের পর প্রধানক্ষের সমান্তরালে চলে যাবে, প্রধানক্ষের সমান্তরালে চলে যাবে। এখানে দেখো এটা কিন্তু প্রায় সেম, আমার এখানে একটু বাঁকা হয়ে গেছে, তোমরা সোজা করে নিও। কম্পাস থাকলে আমি দেখাই দিতাম, সমস্যা নেই, আমি অন্য একটি ক্লাসে তোমাদেরকে এই খাতায় কলমে দেখাই দিব কিভাবে করতে হবে কিনা। আচ্ছা, এখন আমাদের 3টা রশ্মি চিত্র যে গঠনটা ছিল সেটা আমাদের শেষ, এখন আমরা যদি দেখি তাহলে আমরা এখন দেখতে পারবো যে আমাদের মেইন যেই টপিকটা আর কি, ওই যে অবতল দর্পণের 6টি আলোকীয় ঘটনা,
ছয়টি আলোকীয় ঘটনার ক্ষেত্রে একটি চার্ট যদি আমি দিই, তাহলে তোমাদের ক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো হবে। আমি এগুলো মুছলাম এবং একটি চার্ট তোমাদের জন্য রেডি করতেছি। ভাই দেখো, আমি আবার নোট করলাম এখানে। এখানে তোমরা দেখতে পারবে যে ছকটা আমি রেডি করেছি। এখানে এই আমি লিখছি অবতল দর্পণের 6টি আলোকীয় ঘটনা, একটি জরুরি চার্ট। এখানে চার্টের মধ্যে দেখতে পারো তোমরা লক্ষ্য বস্তুর অবস্থান 1 2 3 4 5 6। আমি দেখাইতেছি ভাই, আগে চার্টটা পড়ে নেই। বিম্বের অবস্থান এক লক্ষ্য বস্তু 1 হলে বিম্বে 5 নম্বর হবে, লক্ষ্য বস্তু 2 হলে বিম্বে 4 নম্বর হবে, লক্ষ্য বস্তু 3 হলে বিম্বই 3 হবে। এরকম দেখতে পারো তোমরা। বাকিগুলো আছে এখানে লক্ষ্য বস্তু যেখানে 6 নম্বর সেখানে দর্পণের পিছনে হবে বিম্বের অবস্থান। আর বিম্বের আকৃতি হবে এই 1 নম্বরের ক্ষেত্রে বা অত্যন্ত খর্বিত, 2 নম্বরে খর্বিত, 3 নম্বরে লক্ষ্যবস্তু সমান, 4 নম্বরে বিবর্ধিত, 5 নম্বরে অত্যন্ত বিবর্ধিত এবং 6 নম্বরে শুধু বিবর্ধিত। আবার বিম্বের প্রকৃতি যদি দেখো, তাহলে বিম্বের প্রকৃতি দেখবে 1 নম্বরে বাস্তব উল্টো, 2 3 4 বাস্তব উল্টো, 5 নম্বরে বাস্তব উল্টো হবে এবং অবাস্তব সোজা, দুইটাই হবে 5 নম্বর চিত্রের ক্ষেত্রে। 6 নম্বরের ক্ষেত্রে তোমাদের শুধু অবাস্তব সোজা বিম্ব গঠিত হবে। আচ্ছা, এখানে আমি একটি চিত্র আঁকছি। এখানে দেখো এই সি এই বক্রতার কেন্দ্র, এফ ফোকাস বিন্দু, তারপরে এম এবং এম প্রাইম হলো আমাদের অবতল দর্পণ। এখানে যে ডিটা আছে, ডিটা হলো দর্পণের মেরু, এবং সি এবং ডি এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সেটা হলো বক্রতার ব্যাসার্ধ। আর ডি থেকে এফ পর্যন্ত হলো ফোকাস দূরত্ব, এফ থেকে ডি পর্যন্ত হলো ফোকাস দূরত্ব। এখানে এই আমি এগুলো লিখতে চাইছিলাম বাট লিখলাম না, তোমরা নোট করে নিবে। এখানে দেখো 1 থেকে 6 পর্যন্ত যে চিত্রগুলো হবে সেখানে লক্ষ্য বস্তুর অবস্থান কিভাবে হবে। 1 নম্বর হবে অসীমে, এখানে অসীম। 2 নম্বর হবে অসীম এবং সি এর মাঝখানে, এখানে অসীম এবং সি এর মাঝখানে 2 নম্বর। আমি এখানে যদি লিখি 1 2, 3 নম্বর হবে সি এ আলোক কেন্দ্রে, 4 নম্বর হবে এই আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে, 5 নম্বর হবে ফোকাস বিন্দুতে, 6 নম্বর হবে এই তোমাদের ফোকাস বিন্দু এবং দর্পণের মেরু যেইটা আছে আর কি এখানের মাঝখানে 6 নম্বরটা তোমরা দেখতে পারো। এখন 1 নম্বর অসীম, 2 নম্বর অসীম বক্রতার কেন্দ্রের মাঝখানে, 3 নম্বর বক্রতার কেন্দ্রের, 4 নম্বর বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে, 6 নম্বর 5 নম্বর ফোকাস বিন্দুতে, 4 নম্বর বক্রতার কেন্দ্র এবং সি এর মাঝখানে, 6 নম্বর দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে। আচ্ছা, এখন আমাদের চিহ্নিতকরণ শেষ। এখন আমরা যদি রশ্মি চিত্র দেখি, প্রথম নম্বর যদি দেখি আমরা এখানে দেখতে পারবো, এটা মুসলাম একটু 1 মিনিট। এখানে 1 নম্বর চিত্র লিখলাম, 1 নম্বর চিত্র রশ্মি চিত্র 1।